আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলেন হিসাব বিজ্ঞান একটা ম্যাজিক দেখাই। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এটা 2023-24-এর কোশ্চেন। এটা থেকে 12টা থেকে প্রায় 8টাই কমন আসছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24-এর কোশ্চেন না, এর আপনি যদি অ্যানালাইসিস করেন দেখবেন সবগুলো বছরগুলোতে প্রায় 8 থেকে 9টা বা তারও বেশি কোশ্চেন হচ্ছে রিপিট হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা আজকে এটা সমাধান করে দিব, দেন পরবর্তীতে আবার 24-25 নিয়ে আসবো। তারপরে এইভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এভাবে এনে হিসাব বিজ্ঞানকে কিভাবে সহজ করা যায় এটা আমরা আপনাদের সামনে এটা করে দিব। সো আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উৎসাহ যোগাবেন। চলেন শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, শাপলা কোম্পানি নিট চলতি মূলধন 1,80,000 টাকা, চলতি অনুপাত 3:2, উক্ত কোম্পানির চলতি সম্পদের পরিমাণ কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19-এ আসছে এবং এই ধরনের কোশ্চেন প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে থাকে। চলেন সেক্ষেত্রে আমরা যেটা করব, চলতি অনুপাতকে 3 থেকে 2 এটা বিয়োগ করবেন, বিয়োগফল দিয়ে এইটাকে ভাগ করে দিবেন। চলেন দেখাই। সো আমাদের চলতি অনুপাত হচ্ছে 3:2, সো 3-কে 2 দিয়ে বিয়োগ করবেন, বিয়োগফল কত? 1। এবার আমাদের চলতি মূলধন হচ্ছে 1,80,000 দেয়া আছে, এটাকে ভাগ করবেন 1 দিয়ে। সো 1 দিয়ে ভাগ করলে 1,80,000 হয়। এরপর দেখবেন এখানে কি চাইছে, এখানে আমাদের চাইছে হচ্ছে সম্পদ, চলতি সম্পদ চাইছে। তো চলতি সম্পদের অনুপাত হচ্ছে প্রথমটা, সে এখানে আছে কি, ফার্স্টে কি আছে? 3। 3 দিয়ে গুণ করলে হবে 1,80,000-কে আমরা 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে 0 0 0 0 4 এবং 5, তার মানে 5,40,000 আছে এখানে। 5,40,000, এই দেখেন ক নম্বরে 5,40,000 টাকা। পরবর্তী যদি দেখি যে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা কি হবে। অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা, অনুপার্জিত আয় মানে হচ্ছে দায়, দায় সমন্বয় করলে দায় কমবে, আয় বাড়বে। তার মানে দায় হ্রাস করে ও রাজস্ব আয় বৃদ্ধি করে, এটা হবে। এটা 2021-ও আসছে, 19-ও আসছে। পরবর্তী কোশ্চেন যদি দেখি 3 নাম্বার, 3 নম্বরে খেয়াল করেন, এখানে বলছে কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। এটা কিন্তু অনেকবার আসছে, 20-ও আসছে, 21-ও আসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু, আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় দেখাচ্ছি, বাট এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আগে আসছে। তো এই ক্ষেত্রে আপনাদের কনফিউশন হচ্ছে দুইটা অপশন নিয়ে, এটা হচ্ছে প্রাথমিক খরচ আর এটা হচ্ছে অগ্রিম ভাড়া। আমরা বেশ কিছু বই দেখছি প্রাথমিক খরচ দেয়া আছে, বাট সঠিক অ্যান্সার হবে অগ্রিম ভাড়া, এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী 4 নাম্বার, 4 নাম্বার যদি লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করে দেখেন, 4 নাম্বার বলা আছে আর্থিক বিবরণীতে সংযুক্ত টিকা যে তথ্য প্রদর্শন করা হয় তা কি। তাহলে এখানে হবে সেটা কোন নীতিতে করা হয়, রক্ষণশীলতার জন্য করা হয়, নাকি মিলকরণ, নাকি ক্রয় মূল্য, নাকি পূর্ণ প্রকাশ নীতি। তো সঠিক অ্যান্সার হবে পূর্ণ প্রকাশ নীতির জন্য। পরবর্তী 5 নাম্বার যদি দেখি, অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলে না। চলতি অনুপাতের উপাদান কি? উপাদান হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায়। তো ক নম্বরে বলা আছে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে, ঋণ নিয়ে চলতি দায় পরিশোধ। খ নম্বরে বিবিধ পাওনাদারকে নগদ প্রদান, তাইলে কি হচ্ছে আমাদের আলটিমেট চলতি অনুপাত কমে যাবে। নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয়, নগদ তার মানে নগদ টাকা বাড়লে তার মানে চলতি অনুপাতও বাড়বে। পরবর্তী দেখেন, এটা বলা আছে ব্যবসায়িক মজুদ পণ্য নগদে বিক্রয়। তার মজুদ পণ্য, নগদের মজুদ পণ্যকে আমরা চলতি সম্পদ হিসেবে দেখি এবং হচ্ছে নগদে বিক্রি করলে তার মানে একবার মজুদ পণ্য চলে যাওয়া মানে হচ্ছে বিক্রি করলে মজুদ পণ্য কমে যাবে, আবার নগদ টাকা পাবো। তো এই ক্ষেত্রে আমাদের হবে এইটা গ নম্বর, যে ব্যবসায়িক মজুদ পণ্য নগদে বিক্রয়। এরপর আসি হচ্ছে গিয়ে 6 নম্বরে দেখেন বলছে একটি কোম্পানি আয় বিবরণীতে কর পূর্ববর্তী মুনাফা দেয়া আছে 7 লক্ষ টাকা। কর পূর্ববর্তী মুনাফা হচ্ছে 7 লক্ষ। তো এক্ষেত্রে 7 লক্ষ টাকা দেয়া আছে এবং আয়কর বলা আছে হচ্ছে 2,10,000। কোম্পানি তার অগ্রাধিকারের শেয়ারের উপরে সে হচ্ছে 50,000 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে, ডিবেঞ্চারের উপরে 3 লক্ষ টাকা সুদ প্রদান করেছে। যদি কোম্পানিটি সারা বছর ধরে 1 লক্ষ টাকা সাধারণ শেয়ার
10% 10,000 অগ্রাধিকার শেয়ার এবং 15% 20,000 ডিবেঞ্চার বিলোপিত থাকে, তবে কোম্পানির শেয়ার প্রতি আয় কত? সো শেয়ার প্রতি যখন আপনি আয়টা বের করবেন, সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে বেশ কিছু বিষয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনাদের আগে নিট মুনাফা বের করতে হবে। তো আমাদের কর পূর্ববর্তী আমাদের মুনাফা হচ্ছে গিয়া 7 লক্ষ টাকা। এটা থেকে আপনার হচ্ছে করটা মাইনাস করবেন, 2,10,000 থাকে হচ্ছে 4,90,000। এখান থেকে যে অগ্রাধিকার যে শেয়ার আছে তাকে যে তাদেরকে যে 50,000 টাকা লভ্যাংশ ঘোষণা করছেন, এটাও বাদ দিবেন। তাইলে করছেন কত? 50 বাদ দেওয়ার পরে আসে হচ্ছে 4,40,000 টাকা। এটা হবে শেয়ার প্রতি আয়। শেয়ার প্রতি আয় হয় সাধারণ শেয়ারের উপরে। শেয়ার প্রতি সাধারণ শেয়ার কত? 1 লক্ষ টাকা। তার মানে 4,40,000-কে 1 লক্ষ টাকা দিয়ে যদি ভাগ করেন, তাহলেই পাবেন হচ্ছে শেয়ার প্রতি আয় কত? 4.40। তো এখানে সঠিক আনসার হচ্ছে ক নাম্বার, 4.40 হবে। এরপর আসি হচ্ছে গিয়ে সাথে নিচের কোন বর্ণনা স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা প্রদান করে? এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে ক নম্বরে বলা আছে স্থায়ী সম্পদ ক্রয় করা হয় ব্যবসা করার জন্য। অবশ্যই এটা করা হয় না। স্থায়ী ব্যবসা সুবিধা হয়, বাট ব্যবসা করার জন্য কথার মিনিংটা অন্যরকমের হয়ে যায়। স্থায়ী সম্পদ হচ্ছে ব্যবসা করার জন্য ক্রয়কৃত ব্যয়বহুল দ্রব্য, এটাও না। স্থায়ী সম্পদ হচ্ছে এমন দ্রব্য যা ভবিষ্যৎ কোনো প্রকার আর্থিক মূল্য থাকে না, এটাও ঠিক না। আর ঘ বলছে স্থায়ী সম্পদের আয়ুষ্কাল দীর্ঘ হয় এবং ভবিষ্যতে যার আর্থিক মূল্য থাকে এবং যা বিশেষ করে কোনো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। তো এটাই যথার্থ হবে, এখানে আনসার হবে ঘ এটা। পরবর্তীতে যদি দেখেন রূপান্তর ব্যয় বলতে বোঝায়, রূপান্তর ব্যয় বলতে বোঝায় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল যোগ হচ্ছে গিয়া কারখানার উপরি ব্যয়। তো এখানে দেয়া আছে প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় এবং হচ্ছে কারখানা উপরি ব্যয়ের সমষ্টিগত ব্যয়, তার মানে যোগ বোঝাচ্ছে। তার মানে সঠিক আনসার হচ্ছে খ নাম্বার। এরপর যদি দেখেন 9, এই 9 নাম্বার কোশ্চেনটা অনেকবার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা 22-এ আসছে, 20-এ আসছে, 19-এ, 17-তে, 21-এ এবং পরবর্তীতে যে আসবে না এটা কোনো গ্যারান্টি নাই। তার মানে কি এটা আসবে, এটা সম্ভাবনা কত? এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করেছিলাম যে একটা টপিক থেকে আসলে কতবার এই একটা সেম কোশ্চেন একেবারে সেম নামে আসছে, একবার কোনো কিছু চেঞ্জ নাই, বা কিছু দেখা যাচ্ছে শুধুমাত্র টাকার অ্যামাউন্ট চেঞ্জ, অনেক সময় নামও চেঞ্জ হয়, বাট একেবারে হুবহু এইভাবে নাম প্রায় 3 বছর আসছে। 3 বছর এই জিলমিল দিয়ে 3 বছর আসছে। তা দেখি 4 বছর পূর্বে জিলমিল ট্রেডার্স 5,50,000 টাকা ব্যয় একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যা 10 বছর আয়ুষ্কাল এবং আয়ুষ্কাল শেষে আনুমানিক ভগ্নাংশ মূল্য আছে 50,000 টাকা। সরঞ্জামের ক্ষেত্রে সরলরৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে এই সরঞ্জামটি 3 লক্ষ টাকায় বিক্রি করা হলে লাভ ক্ষতির পরিমাণ চাইছে। তো এই ক্ষেত্রে আমাদের 4 বছরের পুঞ্জীবিত অবচয়টা বের করতে হবে। তো মেশিনের মূল্য কত? মেশিনের মূল্য হচ্ছে আমাদের বা অর্জন মূল্য হচ্ছে 5,50,000। এটা থেকে বাদ দিব ভগ্নাংশের মূল্য আছে 50,000 টাকা, ভাগ দিব 10, তাইলে পাবো হচ্ছে আমাদের 50,000 টাকা পাই হচ্ছে প্রতি বছরের অবচয়। 4 বছর পূর্বে বলছে, তার মানে 4 দিয়ে গুণ দিতে হবে, তাহলে হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। বাট এখন দেখি বর্তমান মেশিনের মূল্য আছে কত? আগে ছিল আমাদের 5,50,000, 4 বছর অবচয় হয়েছে, পুঞ্জিত অবচয় হয়েছে 2 লক্ষ, বাদ দিলে হয় 3,50,000। বাট আমরা মেশিন বিক্রি করছি কত? মেশিন বিক্রি করছি 3 লক্ষ টাকা। কয় টাকা বিক্রি করছি? 3 লক্ষ টাকায়। তো এক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে 50,000 টাকা। সো ক নাম্বার আনসার হবে যে ক্ষতি 50,000 টাকা। পরবর্তী যদি দেখি আমরা, সেক্ষেত্রে দেখতে পাবো যে এখানে বলছে চৈতি লিমিটেড ভুলক্রমে বকেয়া সেবা আয় সমন্বয় করে নাই বা করেননি। বকেয়া সেবাটা কি? বকেয়া সেবায় মানে হচ্ছে সম্পদ, আপনি সেবা দিচ্ছেন এখনো টাকা দেয় নাই। সো সম্পদ যদি হচ্ছে আপনি না দেখান, সমন্বয় না করেন, তাহলে আর্থিক বিবরণীতে কি হবে? সম্পদ কম দেখাবে, সম্পত্তি কম দেখাবে। অ্যান্সার হবে সম্পত্তি কম দেখাবে। 11 নম্বর, জনাব লিমনের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন হচ্ছে এখানে দেয়া আছে কত? 70,000 টাকা। সমাপনী দেয়া আছে, মূলধন দেয়া আছে 1,30,000, আর নিট ক্ষতি দেয়া আছে 40,000 টাকা, উত্তোলন 50,000 টাকা এবং হচ্ছে তার অতিরিক্ত মূলধন, এটা একতরফা থেকে আসছে।
তো ফার্স্টে যে কাজটা করবেন, এই সমাপনী মূলধনের সাথে আমরা শর্ত অনুযায়ী উত্তোলন যোগ করব। এই দুটো যোগ করলে আসছে কত? 1,80,000। 1,80,000 থেকে আপনি হচ্ছে প্রারম্ভিক মূলধন বাদ দিবেন, এটা টাকাটা বাদ দিলে আসে হচ্ছে 1,10,000। এখন আবার আপনার লাভ আছে না ক্ষতি আছে? আছে ক্ষতি। লাভ হইলে হচ্ছে বিয়োগ করতাম, ক্ষতি হইলে এখন যোগ করব। তার মানে হচ্ছে 1,50,000 টাকা। সঠিক আনসার হচ্ছে 1,50,000। সর্বশেষ আজকের কালান্তিক মজুদ পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী কোম্পানি খতিয়ানের নিচের কোন হিসাবটি থাকে না? তার হিসাবে কি ক্রয় ফেরত হবে? বিকৃত পণ্যের ব্যয়। তার বিকৃত পণ্যের ব্যয় হবে, কারণ যে কালীন বা একটা নির্দিষ্ট সময় শেষে যে হিসাব নিকাশ করে তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়া বিকৃত পণ্যের ব্যয় থাকে না এটা। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আপনাদের জন্য আবারও বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে আসা হবে। ধন্যবাদ।